হ্যাঁ, তো কার্টোগ্রামকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তো স্পেশালি আমরা কার্টোগ্রামকে ৩টে ভাগে আমরা ভাগ করব। ঠিক আছে? প্রথমত কি, মানে ৩টে ভাগে না ৪টে ভাগে ভাগ করতে পারি। প্রথমত সেটা হচ্ছে নো ডাইমেনশন, যার কোনো ডাইমেনশন নেই। আরেকটা রয়েছে ওয়ান ডাইমেনশন, অর্থাৎ যে সমস্ত ওয়ান ডাইমেনশন মানে একমাত্রিক, যেটাকে ইংলিশে বলা হয় ওয়ান ডাইমেনশন, বাংলায় বলা হয় একমাত্রিক ডায়াগ্রাম। কিছু কিছু ডায়াগ্রাম আছে যার মাত্রা একটা। আরো কিছু কিছু ডায়াগ্রাম রয়েছে, কিছু কিছু মানচিত্র রয়েছে যেগুলো হচ্ছে তার দ্বিমাত্রিক তল রয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, সেটাকে বলা হয় টু ডাইমেনশন, যেটাকে বাংলায় বলা হয় দ্বিমাত্রিক। ওকে। আর নাম্বার 4 যেটা রয়েছে সেটা হচ্ছে কি থ্রি ডাইমেনশন, অর্থাৎ ত্রিমাত্রিক তল রয়েছে বা কিছু কিছু কার্টোগ্রাফির টেকনিক রয়েছে যেগুলো আমরা দ্বিমাত্রিক তলে উপস্থাপন করতে পারবো না, সেগুলোকে আমরা ত্রিমাত্রিক তলে অর্থাৎ থ্রি ডাইমেনশনে আমরা উপস্থাপন করব। এগুলোকে বলা হয় থ্রি ডাইমেনশন বা 3D। তাহলে আমরা ক্লাসিফিকেশন, কার্টোগ্রামের ক্লাসিফিকেশন কটা ভাগে করলাম? 4টে ভাগে করলাম। একটা হচ্ছে নো ডাইমেনশন, যার কোনো ডাইমেনশন নেই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, নো ডাইমেনশন। নাম্বার 2 ওয়ান ডাইমেনশন, অর্থাৎ একমাত্রিক ডাইমেনশন। নাম্বার 2 নাম্বার 3 টু ডাইমেনশন, অর্থাৎ দ্বিমাত্রিক। নাম্বার 4 থ্রি ডাইমেনশন, অর্থাৎ ত্রিমাত্রিক। এবার আমরা কিছু কিছু এক্সাম্পল পড়ে নেব বা কিছু কিছু এক্সাম্পল দেখে নেব যে কোনগুলো, কোন চিত্রগুলো, কোন কোন মানচিত্রগুলো একমাত্রিক, কোনগুলো দ্বিমাত্রিক, কোনগুলো ত্রিমাত্রিক, নো ডাইমেনশন কোনগুলো, এগুলো পরীক্ষায় আসে। তো প্রথমে তোমরা ক্লাসিফিকেশন করে নাও, করে নিয়ে 4টে লেখা হয়ে গেছে আশা করি। তো প্রথমে ওয়ান ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন একটা এক্সাম্পল লিখে নাও, কি হবে বলো? ওয়ান ডাইমেনশন, হ্যাঁ, ইয়েস, ডট মানচিত্র, অর্থাৎ ডটের সাহায্যে আমরা যখন কোনো উপস্থাপন, মানে কোনো কিছু উপস্থাপন, সেটা হচ্ছে ডট মানচিত্র, হচ্ছে একটা ডাইমেনশনহীন, কোনো এর মাত্রা নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু মাত্রা নেই। ডট হচ্ছে একটা ওয়ান ডাইমেনশন। বা স্ক্যাটার ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম আমরা কি করি, বিভিন্ন বিন্দুর সাহায্যে আমরা উপস্থাপন করি। স্ক্যাটার ডায়াগ্রাম হলো কি, এটাও একটা নো ডাইমেনশন একটা মানচিত্র। ঠিক আছে? চিত্র বলা যাবে, মানচিত্র না, চিত্র। তাহলে লিখে নাও। হ্যাঁ, হ্যাঁ, নো ডাইমেনশন। নো ডাইমেনশনের এক্সাম্পল লিখো। ওকে, নেক্সট লেখো টু ডাইমেনশন, সরি ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন লেখো। ওয়ান ডাইমেনশন কোনগুলো? ওয়ান ডাইমেনশনকে আমরা 3টে ভাগে ভাগ করে আলোচনা করব। ওয়ান ডাইমেনশন মানে একমাত্রিক চিত্র, একটা ভার্টিক্যালি হয়, অর্থাৎ যখন বার গ্রাফ উলম্বভাবে আঁকা হয়, এটা বার গ্রাফটা হচ্ছে কি ওয়ান ডাইমেনশন। ওকে। তো এই বার গ্রাফ ভার্টিক্যালি হতে পারে, আবার হরাইজন্টাল হতে পারে। ওকে। তো লেখো ওয়ান ডাইমেনশনের এক্সাম্পল লেখো, ভার্টিক্যালি, নাম্বার 2 হরাইজন্টাল, নাম্বার 3 স্পেশাল টাইপ। স্পেশাল টাইপ মানে কি, অ্যাকচুয়ালি সেই মৃত্তিকা পড়েছো, মৃত্তিকাতে টার্নারি ডায়াগ্রাম পড়েছো। টার্নারি টার্নারি ডায়াগ্রাম যেটা অর্থাৎ মাটির হচ্ছে যে গ্রথন, মাটির মাটির যে গ্রথন, অর্থাৎ পলি বালি কাদা যে অনুপাত, সেটাকে কি করা হয়েছে, একটা টার্নারি ডায়াগ্রামের সাহায্যে উপস্থাপন করা আছে, যেটা পিরামিড আকৃতির হয়। ওই পিরামিড আকৃতি, এটা একটা স্পেশাল টাইপ অফ ওয়ান ডাইমেনশন। ওকে, ওয়ান ডাইমেনশন ডায়াগ্রাম। তো 3টে ওয়ান ডাইমেনশন পড়লাম। নাম্বার 1 কি, ভার্টিক্যালি, বার গ্রাফ স্পেশালি ভার্টিক্যালি। নাম্বার 2 হরাইজন্টালি, আর নাম্বার 3 স্পেশাল টাইপ। স্পেশাল টাইপ মিন্স কি, ওই টার্নারি ডায়াগ্রাম লিখে নিতে পারো, পিরামিড। ওকে, পিরামিডটা বাস্তুতান্ত্রিক
বাস্তুতন্ত্রে যে বিভিন্ন ধরনের জীবভর পিরামিড পড়া হয়েছে আমাদের, তো এই জীবভর পিরামিডও কিন্তু একটা স্পেশাল টাইপ অফ ওয়ান ডাইমেনশন ডায়াগ্রাম। না, এখানে প্রস্থ ওইভাবে উপস্থাপন করা হয় না, দৈর্ঘ্য প্রস্থ এরকম ভাবে উপস্থাপন করা হয় না। তুমি মানে টার্নারি ডায়াগ্রাম যেটাকে বলে 3D আর কি। 3D বললে হবে না, 3D বললে তো তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে, কিন্তু এটা একটা স্পেশাল টাইপ অফ ওয়ান ডাইমেনশন ডায়াগ্রাম, ওই পিরামিড আকৃতির ডায়াগ্রামগুলো। নাম্বার, তাহলে ওয়ান ডাইমেনশন গুলো হয়ে গেল, এবার দেখো টু ডাইমেনশন। হ্যাঁ, ওটাই ওয়ান ডাইমেনশন। পরীক্ষায় এগুলো মানে ভুল হবে, যে এরকম দিয়ে দেওয়া হবে যে টার্নারি ডায়াগ্রাম বা স্পেশাল পিরামিড টাইপ কি ধরনের ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, তো সবাই থ্রি ডাইমেনশন করে আসবে, পরীক্ষায় ভুল হবে। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনে টোটাল তিনটে হলো। নাম্বার ওয়ান ভার্টিক্যালি, ভার্টিক্যাল, হরাইজেন্টাল, নাম্বার টু হরাইজেন্টাল, নাম্বার থ্রি পিরামিড। হ্যাঁ, ওয়ান ডাইমেনশনে লেখো 1 নম্বর। শুভেন্দু মিউট করে দাও। ওয়ান ডাইমেনশন লেখো ভার্টিক্যাল। ভার্টিক্যাল তুমি বারগ্রাফ, বারগ্রাফ লিখলে হবে না, ঠিক আছে, কারণ বারগ্রাফ হচ্ছে টু ডাইমেনশন, দৈর্ঘ্য আছে বা প্রস্থ আছে। ভার্টিক্যাল লেখো, হরাইজন্টাল, স্পেশাল টাইপ, স্পেশাল টাইপ পিরামিড। আচ্ছা, এবার চলো টু ডাইমেনশন পয়েন্ট করো, টু ডাইমেনশন পয়েন্ট করো। দ্বিমাত্রিক, অর্থাৎ দ্বিমাত্রিক, টু ডাইমেনশন মিনস হচ্ছে দ্বিমাত্রিক চিত্র। এই দ্বিমাত্রিক চিত্রকেই যার দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে সেটাই হচ্ছে দ্বিমাত্রিক চিত্র, ঠিক আছে। যেমন কি দৈর্ঘ্য প্রস্থ যুক্ত, যেমন কি একটা ধরো তোমার রেক্ট্যাঙ্গেল। এই যে তোমাদের হাতে মোবাইল আছে, মোবাইলে কি আছে দেখো, এই দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে এটা কি, এটা টু ডাইমেনশন। এবার তুমি বলে স্যার এটা তো ব্রেথ আছে, ব্রেথ আছে, এর প্রস্থ মানে সরি দৈর্ঘ্য প্রস্থ তো আছে, আর এটা যে ভলিউম এটা আছে, এটা টু ডাইমেনশন, ঠিক আছে। এই যে মোবাইলটা, মোবাইলটা টু ডাইমেনশন, কারণ এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ওকে, এরকম অনেক এক্সাম্পল রয়েছে। তাহলে টু ডাইমেনশন বিভিন্ন টাইপের হয়ে থাকে। প্রথমত স্কোয়ার টাইপ। ওকে, তো 1 নম্বর লেখো স্কোয়ার। স্কোয়ার, স্কোয়ার মানে বর্গক্ষেত্র যেটাকে বলা হয় স্কোয়ার, যার ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাই না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তো বর্গক্ষেত্রের চারটে বাহু সমান হয়, ঠিক আছে। যেমন ধরো এখানে তোমাদের প্রত্যেকের ক্ষোভ রয়েছে, মানে প্রত্যেকের এক একটা, যেমন তাহির আছে, তার তাহিরের জন্য একটা ঘর করা আছে, এই যে মানে গুগল মিটের কথা বলছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হিমাংশু রয়েছে, তানিয়া রয়েছে, মানস রয়েছে, প্রত্যেকের এক একটা করে ক্ষোভ রয়েছে, প্রত্যেকটা দেখবে একটা মানে চার কোণার মতো, মানে যেটাকে বলা হয় বর্গ, ঠিক আছে, স্কোয়ার রয়েছে। ওকে, নেক্সট হচ্ছে লেখো রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কি রয়েছে, রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। অ্যাকচুয়ালি যে সমস্ত জিনিসের এরিয়া তুমি বের করতে পারবে, ঠিক আছে। এবার এরিয়া তো সবার হয়, তুমি বলে স্যার কিউবের তো এরিয়া হয়, ট্রায়াঙ্গেলের এরিয়া হয়, ওকে, স্পিয়ারেরও এরিয়া হয়। তো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যেটা হবে আর কি, ঠিক আছে। তো একটা স্কোয়ার হলো 2 নম্বর, রেক্ট্যাঙ্গেল হলো নাম্বার 3 লেখো ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজ আর কিন্তু টার্নারি গুলিয়ে ফেলবে না, ত্রিভুজটা কিন্তু টু ডাইমেনশন। নাম্বার 4 লেখো স্কোয়ার। স্কোয়ার না, সার্কেল। নাম্বার 4 লেখো সার্কেল। সার্কেল মানে বৃত্ত। টু ডাইমেনশন কমপ্লিট। নেক্সট চলো থ্রি ডাইমেনশন। সার্কেলের পরে বললাম যে ফোর্থ পজিশন, মানে ফোর্থ যেটা যেটা রয়েছে থ্রি ডাইমেনশন, অর্থাৎ ত্রিমাত্রিক চিত্র।
ত্রিমাত্রিক চিত্র, হ্যাঁ 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক, হ্যাঁ হ্যাঁ। ওকে, তো ঠিক 3 ডাইমেনশন কোনগুলো? যে সমস্ত চিত্রের দৈর্ঘ্য পাবে, প্রস্থ পাবে, আবার হাইটও পাবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে যে সমস্ত ডায়াগ্রামে, সেগুলোকে বলা হয় 3 ডাইমেনশন, 3D। এখন আমরা সবাই 3D ইউজ করি, মানে 3D মানে ছবি বা 3D ভিডিও, এখন সিনেমাগুলো এখন 3D, মানে আগে তো এইসব হতো না, এখন 3D হচ্ছে। এখন আবার পেন্ট হচ্ছে, পেন্ট 3D পেন্ট হয়, অনেকে তোমাদের বাড়িতে হয়তো করে রেখেছো 3D পেন্ট, কেউ করেছো? মনে হয় তো না, প্রচুর টাকা লাগবে। ঠিক আছে, 3D পেন্ট এখন বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে সাউথ মানে মানে নর্থ সাউথ বিভিন্ন অন্যান্য যে সরি স্টেটগুলো রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের যে সরকারি ভবনগুলো হচ্ছে, পোস্ট অফিস, 3 ডাইমেনশন হচ্ছে, মানে 3 ডাইমেনশন মিনস কি রং করা হচ্ছে আর কি। পৃথিবী বা ভারতের প্রথম 3D মিউজিয়াম, ভারতের পোস্ট অফিস, দক্ষিণ ভারতের একটা পোস্ট অফিস ব্যাঙ্গালোর, খুব সম্ভবত ব্যাঙ্গালোর, মানে 3 ডাইমেনশন, অর্থাৎ অ্যাকচুয়ালি এমন ভাবে করা হয়েছে আর কি, তুমি যেদিক থেকে দেখবে, মানে রাস্তায় দেখবে কিছু কিছু মানে লেখা থাকে, হেডিং থাকে, সাইনবোর্ড থাকে, সেগুলো বিভিন্ন দিক থেকে তুমি দেখো, এই দিক থেকে দেখছো তোমার দিকে নায়িকাটা তাকিয়ে আছে, পেছন থেকে দেখছো সেও তাকিয়ে আছে, মানে লেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছবি এমন ভাবে দেওয়া থাকে, সব দিক থেকে যেন আমাকেই দেখছি। তো এগুলো 3 ডাইমেনশন, 3D, মানে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই তুমি দেখতে পাবে, বুঝতে পারবে। এটা হচ্ছে 3 ডাইমেনশন। তো এখানে 3 ডাইমেনশনের এক্সাম্পল গুলো লিখে নাও। দুটো রয়েছে 3 ডাইমেনশন, একটা হচ্ছে কিউব আর একটা স্পিয়ার। কিউব কোনটা? কিউব হচ্ছে ধরো কি বলতো, কিউব এই যে লুডো খেলা হয় না, লুডোর ছক, এটা একটা কিউব। আর একটা কিউবের এক্সাম্পল বলো তো, কি হবে? ইট, ইট, হ্যাঁ ইট, ইটটা হবে, ইটটাও কিউবের মতো হবে, মানে এটা কিউব। হ্যাঁ, তাহলে ইট আর লিখে নাও, ওই কি বেশ, কি বললাম, হ্যাঁ লুডোর যে ছক ওটাই। নেক্সট লিখো স্পিয়ার। স্পিয়ার, স্পিয়ার মানে গোলক। ওকে, ঠিক আছে, তাহলে এই পার্টটা আমরা কমপ্লিট করলাম আপাতত। ঠিক আছে, চলো এবার আমরা এবার তোমরা একটু পড়ে নেবে বার গ্রাফ কি, বার গ্রাফ এগুলো পড়ে নিতে হবে। বার গ্রাফ, সিম্পল বার গ্রাফ, কম্পোজিট বার গ্রাফ, কম্পাউন্ড বার গ্রাফ, অর্থাৎ মানে একটা হচ্ছে মিশ্র, একটা যৌগিক আর একটা সরল স্তম্ভ চিত্র, এগুলো একটু পড়ে নেবে, এগুলো হয়ে যাবে, মানে নিজেরা করতে পারবে। ওকে, যেগুলো নিজেরা করতে পারে সেগুলো এখানে বলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই, এখানে বাচ্চা সবাই না, এখানে সবাই বড় হয়ে, মানে সবাই টিচার বা রীতিমতো বই টই আছে, প্রত্যেকে পড়াশোনা করো। ঠিক আছে, এখানে আমি আর এই ফালতু জিনিস বলে আর সময় নষ্ট করবো না। ঠিক আছে, আচ্ছা যে পার্টটা আমি এখন বলবো সেটা হচ্ছে, নেক্সট হেডিং করো, আমরা যে নো ডাইমেনশন যেটা পড়লাম, সেই নো ডাইমেনশন মিনস হচ্ছে যার ডাইমেনশন নাই। যেমন এক্সাম্পল করলাম কি ডট মানচিত্র, অর্থাৎ ডট যে ম্যাপ, সেই ডট হচ্ছে একটা কি নো ডাইমেনশন বা ডাইমেনশন লেস একটা ডায়াগ্রাম। তো এই ডাইমেনশন লেস ডায়াগ্রাম একটু হেডিং করো, বিন্দু মানচিত্র থেকে একটু লেখাবো। হেডিং করো ডট ম্যাপ বা বিন্দু মানচিত্র। প্রত্যেকে খাতা নিয়ে বসবে, ঠিক আছে, খাতা পেন নিয়ে প্রত্যেকে বসবে। আর প্রথমে বলে রাখি, আমি পড়ানোর সময় আমি তুমি বলছি প্রত্যেকে, তার জন্য আমি প্রথম থেকে সরি। কারণ পড়ানোর সময় তুমি কারণ প্রত্যেকে এখানে টিচার আছো বা অনেকে বিভিন্ন অনেক আমার থেকে ভালো কোয়ালিটি টিচার আছে, ঠিক আছে। আমি পড়াচ্ছি মানে আমি বেশি জানি বা আমি সবকিছু জানি এরকম না। আমি
সামান্য যতটুকু জানি আমি তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? আর আমি পড়ানোর সময় তুমি বলবো সেটা, তার জন্য আমি প্রথমে করে নিচ্ছি, ঠিক আছে, বলে রাখছি। চলো, তো ডট মানচিত্র একটা ডাইমেনশনলেস একটা মানচিত্র। প্রথম পয়েন্ট লিখে নাও। ঠিক আছে, তো ডট মানে কি, আমরা এই যে আমরা পেন দিয়ে যদি আমরা ডট টানি, এটা কি আমরা ডট বলবো না, কিন্তু এটা ডটের আকৃতি নয়। ঠিক আছে, মানে আমাদের যে পেন আছে না, পেন দিয়ে আমরা যে ডট একটা সিম্পল দিলাম, এটাও কিন্তু ডটের প্রকৃত মাপ না। ডটের প্রকৃত মাপের ভ্যালু কত, কে বলতে হবে? এনিওয়ান? এই যে ডট বলছি না, ডাইমেনশনলেস, এই ডটের প্রকৃত ভ্যালু কত সংখ্যাগত দিক থেকে, নিউমেরিক্যাল? তাহিদ, হিমাংশু, তানিয়া, এনিওয়ান? সুইট, সুইট মানে মিষ্টি, সুইটি আমি হয়তো উচ্চারণ করতে পারছি। মৌমিতা, শুভেন্দু, আর কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এনিওয়ান বলো, একটু রেসপন্স করো, হ্যাঁ হুঁ করো যে না। ঠিক আছে, তো লেখো, সবাই জানা রয়েছে, সবাই সেই পেনে কাজ করেছে, মানে প্র্যাকটিক্যাল করার সময় সেই পেন দিয়েই কাজ করেছে। ওই পেন ছাড়া, আগে ম্যাডামরা বলতো ওই পেন কিনতে হবে, ওই পেন ছাড়া করলে হবে না। আমি বলে ম্যাডাম, আর পয়েন্ট, আমার তো পয়সা নেই অত দামি পেন কেনার পয়সা তো নেই। ইয়েস, পয়েন্ট 0.2, যে সেই যেটাকে 0.2 আর কি। ঠিক আছে, 0.2 যে পেনটা না, সেই অনেক দামি পেন, বলো না, অনেক টাকা দাম, কত 500 টাকা না কত টাকা দাম সেই পেনটা। হ্যাঁ, 0.2, হ্যাঁ, এটা ট্রিন পেন বলা হয়, হ্যাঁ। ওটা হচ্ছে একটা ডটের প্রকৃত সাইজ। ঠিক আছে, ওই কারণে ওই ম্যাডামরা, ম্যাডামরা বলতে, বিশেষ করে স্যারেরা কোনোদিন বলতে শুনিনি, ঠিক আছে, সূক্ষ্মভাবে ম্যাডামরা কাজ করতে পছন্দ করে আর কি। তো ওই 0.2 পেন্সিল সবাই কিনেছিলে আশা করি, হ্যাঁ। তো 0.2 পেন্সিল ওইটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি বিন্দুর মানচিত্র, মানে বিন্দুর প্রকৃত বিন্দুর সাইজ। তখন তো ওই সব ডট ম্যাপ মানচিত্র, স্ক্যাটার ডায়াগ্রাম বিভিন্ন করতে হতো, সেই কারণে এই ওই ওইটা কাজে লাগতো। আচ্ছা, হ্যাঁ, কোনো না, ভ্যালুলেস, একদম পুরোটাই ভ্যালুলেস, কোনো কাজের না। জিওগ্রাফি যা মানে খাটতে হয়, যা কোনো কত কিছু ইয়ে করতে হয়। হ্যাঁ, হ্যাঁ সত্যি তাই। কি অবস্থা, জিওগ্রাফি ছেলেরাই জানে একমাত্র কষ্ট কাকে বলে। আহ, অবচেতন মনে আমরা সেই কষ্টগুলো করেছি, তাই না? অবচেতন মনে মানে, অ্যাকচুয়ালি এখনকার ছেলেমেয়েরা তো অনেক মানে সচেতন, আমরা অসচেতনে করেছি আমরা, মানে করার দরকার করেছি, হ্যাঁ। উম, মানে কষ্ট কাকে বলে সেটা আমরা বুঝিনি, তাই না? যাই হোক, চলো সামনে এগোবো। তো ডট মানচিত্রের প্রকৃত লিখে নাও, ভ্যালু লেখো 0.02, পয়েন্ট, সরি 0.2, 0.2। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ডট মানচিত্র কাকে বলে, এটা একটু লিখে নেবে না, লিখে নেবে না, মোটামুটি বুঝতে পারবে, ঠিক আছে, আর লিখতে হবে না, ঠিক আছে। তো এই ডট মানচিত্রের সাহায্যে, আচ্ছা লেখো, এই ডট চিহ্নের সাহায্যে, আচ্ছা সরি, আমি কাকে বলে বলবো, তাই তো, কাকে বলে, আহ, লেখো লেখো, হ্যাঁ লেখো, বিন্দু বা ডট হলো একটি ডাইমেনশনলেস মানচিত্র, এই মানচিত্র যেখানে, যেখানে এই চিত্রের সাহায্যে বিভিন্ন বন্টনগত বিষয় উপস্থাপন করা হয়। দাঁড়ি,
বন্টনগত বিষয় উপস্থাপন করা হয়। নেক্সট দেখো এই প্রতীক চিহ্নের সাহায্যে কোন স্থানের নির্দিষ্ট বস্তুর অবস্থান, কোন স্থানের নির্দিষ্ট বস্তুর অবস্থান দেখানো হয়। যেমন মেরু অঞ্চল, মেরুটাকে আমরা কি দিয়ে দেখি? বিন্দুর সাহায্যে দেখানো হয়, তাই না? উত্তর মেরু ডট দিয়ে দেখানো হয়। উত্তর মেরু দেখো, এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, ডট দিয়ে দেখানো হয়, দেখানো হয়, মানে দেখাই আমরা বিভিন্ন যখন ডাইমেনশন আঁকি আর কি, 2 ডাইমেনশনে আঁকা হয়। 3 ডাইমেনশনকে যখন 2 ডাইমেনশন অর্থাৎ মানচিত্রে আমরা যখন উপস্থাপন করি। আচ্ছা, নেক্সট লেখো কোন পোর্ট মানে বন্দরকে আমরা এই ডাইমেনশনে অর্থাৎ বিন্দুর সাহায্যে উপস্থাপন করতে পারি। লেখো বন্দর। নেক্সট গ্রাম, ছোট ছোট গ্রাম, মানে আমরা গ্রামটাকে কি ডটের সাহায্যে উপস্থাপন করি, লেখো গ্রাম। বা শহর, গ্রাম শহর ইত্যাদি। ওকে, এবার কোয়ালিটি মানে এদের টাইপ, মানে বিন্দু মানচিত্রকে আবার তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী দুটো টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে কি কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটিভ। একটা গুণগত মানচিত্র, গুণগত বিন্দু মানচিত্র, আর একটা হচ্ছে মানে কি বলবো পরিমাণগত, ঠিক আছে? কোয়ান্টিটি মানে পরিমাণগত। নাম্বার 1 লেখো টাইপ অফ ডট মানচিত্র, টাইপ অফ ডট ম্যাপ। নাম্বার 1 লেখো কোয়ালিটেটিভ ডট ম্যাপ, মানে গুণগত বিন্দু মানচিত্র। ওকে, এটা কি গুণগত মানচিত্র? মানে এই মানচিত্রের সাহায্যে অর্থাৎ এই বিন্দুর সাহায্যে আমরা কোনো জিনিসের সঠিক অবস্থান, একদম পার্টিকুলার সঠিক অবস্থানকে যখন আমরা বোঝাবো বা উপস্থাপন করব মানচিত্রে, সেটাকে বলা হয় কোয়ান্টিটিভ বা সরি কোয়ালিটেটিভ ডট ম্যাপ অর্থাৎ গুণগত বিন্দু মানচিত্র। ওকে, তো এই কোয়ালিটি বা গুণগত বিন্দু মানচিত্র সাহায্যে কোন বিষয়গুলো আমরা উপস্থাপন করব? স্পেশালি ধরো আমাদের ধরো কোনো উপকূলীয় যে বন্দরগুলো রয়েছে, ঠিক আছে? ধরো জওহরলাল নেহরু বন্দর, মুম্বাই মানে মুম্বাই বন্দর, জওহরলাল নেহরু বন্দর বা কলকাতা পোর্ট। এই পোর্ট গুলোকে আমরা, কারণ পোর্টের একটা স্পেশাল একটা লোকেশন রয়েছে, হ্যাঁ? তো এই পোর্ট গুলোকে আমরা, এগুলো একটা কোয়ালিটেটিভ বিন্দু মানচিত্র। ওকে, নেক্সট কি? আর ধরো আমাদের ধরো রাজধানী, বিভিন্ন শহরে বিভিন্ন দেশের বা রাজধানী বা হচ্ছে বিভিন্ন রাজ্যের যে রাজধানীগুলো এগুলো কিন্তু একটা গুণগত, অর্থাৎ গুণগত একটা মানে এটা একটা নির্দিষ্ট অবস্থান রয়েছে, এগুলোকে আমরা গুণগত বিন্দু মানচিত্র বলবো বা এগুলোর সাহায্যে আমরা উপস্থাপন করে থাকি। ওকে, তাহলে লিখে নাও বন্দর বা হচ্ছে ক্যাপিটাল উপস্থাপন করার জন্য এই ধরনের বিন্দু মানচিত্র ইউজ করা হয়। নাম্বার 2 লেখো সংখ্যাগত বিন্দু মানচিত্র। সংখ্যাগত বিন্দু মানচিত্র, এখন রেকর্ডিং করছি, দেখা যাক কতটা কি হয়। কারেন্ট চলে গেলে এর সঙ্গে সঙ্গে ধরো আমি ক্লাস নিচ্ছি, তো কারেন্ট চলে গেলে আমার ল্যাপটপটা অফ হয়ে যাবে, তখন পুরোটাই পুরো ডিলিট হয়ে যাবে। দেখা যাক, আশা করি সেটা হবে না। যদি না হয় তাহলে অবশ্যই ইউটিউবে দেবো, ঠিক আছে? চলো, নেক্সট দেখো সংখ্যাগত বিন্দু মানচিত্র। সংখ্যাগত বিন্দু মানচিত্র এগুলো স্পেশালি নাম্বার, যে যে সমস্ত বিষয়গুলো স্পেশালি অনেক কিছু নাম্বার বোঝাচ্ছে, ঠিক আছে? সেগুলোকে আমরা এই কোয়ান্টিটি মানে বুঝতে পারছো পরিমাণ বোঝানো হচ্ছে, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো আমরা বিভিন্ন স্পেশালি পরিমাণ বোঝাচ্ছে অনেক, সেইগুলোকে আমরা এই সংখ্যাগত বিন্দু মানচিত্রের সাহায্যে উপস্থাপন করব। যেমন জনসংখ্যা, পপুলেশন। ওকে, এক্সাম্পল লিখো সংখ্যাগত বিন্দু মানচিত্র বা কোয়ান্টিটিভ ডট ম্যাপ এর এক্সাম্পল লিখো জনসংখ্যা।
ওকে, তো জনসংখ্যা তো প্রচুর, ভারতবর্ষের জনসংখ্যা দেখানো হবে, বা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে ভারতের জনসংখ্যা। ঠিক আছে, নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের পশু হতে পারে, গবাদি পশু। ওকে, গরুর দিক থেকে অর্থাৎ আমাদের গরু উৎপাদন মানে কি বলবো, গবাদি পশু উৎপাদনের দিক থেকে পৃথিবীর কোন দেশ প্রথম বলতো? ভালো করে বলো, আমি ভারত বললাম বলে ভারত হবে কি? গবাদি পশু নাম্বারের দিক থেকে ডেনমার্কটা, ওটা দুগ্ধ মানে ওটা ডেয়ারি শিল্পের জন্য ডেনমার্ক উন্নত। হ্যাঁ, আমেরিকা হচ্ছে সব থেকে বেশি আছে, তারপর সেকেন্ড ইন্ডিয়া রয়েছে, বুঝলে? আর যদি বলা হয় দুধ উৎপাদনের দিক থেকে কোন দেশ প্রথম, তখন ইন্ডিয়া। সব থেকে বেশি দুধ উৎপাদন হয় ইন্ডিয়াতে, মহিষের দুধ স্পেশালি। গরুর দুধ না মহিষের দুধ বলো তো, আমাদের ইন্ডিয়াতে কোন কিসের দুধ বেশি হয়? হ্যাঁ, মহিষের দুধ। আমাদের এখানে তো মহিষের দুধ হয় না। কোথাও হও তোমাদের বিভিন্ন যে ডিস্ট্রিক্টে তোমরা থাকো, কোথাও আসে মহিষের দুধ? আমাদের, আমার তো, আমার এখানে তো গরুর দুধ হয়। নাকি কেউ খেয়েছো মহিষের দুধ? চাষ হয়? হুম, ওয়েস্ট বেঙ্গলে তোমরা সব, ইউপিতে, হ্যাঁ ইউপি, রাজস্থান, এগুলো জানি। ইউপি থেকে মানে ইউপি রাজস্থান থেকে মানে কম্পিটিটিভ ক্লাস। হ্যাঁ, হ্যাঁ ওই সমস্ত জায়গায়, রাজস্থানে ওরা সবসময় মহিষের দুধ খায়। এখানে একজন আছে মানে সেই রাজস্থানে থাকে আর কি, সেখান থেকে পড়াশোনা করে, বিসিএস পড়াশোনা করে। তো রাজস্থানে থাকে, সে বলছে আমরা সবসময় মহিষের দুধ খাই। ঠিক আছে, মানে ওখানে সবকিছু দুধেই হয়, আর ওখানকার লোকেরা তো আমিষ খায় না, সবই ওই দুধের সাহায্যে, মানে দুধের কি কয় ছানা খাবে, দুধের পনির খাবে, মানে ওই সব মহিষের দুধ, বুঝলে? আবার উটের দুধও খায় ওরা, ওই রাজস্থানে যারা, ওরা উটের দুধ খায়, এটা উটের দুধ হয়। ঠিক আছে, আর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সমস্ত মানে রাজ্যে এই মহিষ, মহিষের দুধ সব থেকে বেশি হয়। আমাদের এইদিকে গরু হয়, গরুর দুধ হয়। যাই হোক, নেক্সট এগোবো। তো এই পার্টটা হয়ে গেল আশা করি। ওকে, তো এখান থেকে তাহলে পুরোটা বলে দিলাম। ওকে, লিখে নিয়েছো এভরিওয়ান? সামনে এগোবো, ইয়েস অর নো? ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লিখো স্পিয়ার ডায়াগ্রাম। স্পিয়ার ডায়াগ্রাম হেডিং করো। আচ্ছা বলো তো, সঙ্গীতা বলো, তুমি বলো যে এই স্পিয়ার ডায়াগ্রাম এর ডাইমেনশন কেমন? অপশন দিচ্ছি: ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, ডাইমেনশন লেস। ইয়েস, থ্রি ডাইমেনশন। ওকে, তো লিখে নাও যে স্পিয়ার ডায়াগ্রাম বা গোলক চিত্র, বাংলায় বলা হয় গোলক চিত্র, এটা একটা কি থ্রি ডাইমেনশন। ওকে, অর্থাৎ এই চিত্রের দৈর্ঘ্য রয়েছে, ঠিক আছে? অর্থাৎ অ্যাকচুয়ালি যে সমস্ত বিষয়গুলো না আমরা ওই টু ডাইমেনশনে দেখাতে পাচ্ছি না, মানচিত্রে যখন আঁকছি তখন টু ডাইমেনশনে দেখাতে পাচ্ছি না, তখন আমরা কি করব, এই থ্রি ডাইমেনশন ইউজ করব। অর্থাৎ যেমন ধরো পপুলেশন, ঠিক আছে, মানে একটা শহরের পপুলেশন দেখাবো আমি। তো অ্যাকচুয়ালি পপুলেশন যে কনসেপ্ট, এটা কি আছে, জনসংখ্যা, পৌর জনসংখ্যা যখন দেখাবো, পুরো বিস্তৃত অঞ্চলের পৌর জনসংখ্যা দেখাবো, সেই কনসেপ্টে একটা তার দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, আবার তার ভলিউম রয়েছে। তো সেই কারণে আমরা কি করতে পারবো সেখানে, ওই স্কোয়ার মানে স্কোয়ারের সাহায্যে দেখাতে পারবো না, বা আয়তক্ষেত্রের সাহায্যে দেখাতে পারবো না। তখন আমরা কি করব, তখন আমরা এই ঘনক ইউজ করবো। আচ্ছা, যার যে সমস্ত ডায়াগ্রামের থ্রি ডি অর্থাৎ থ্রি ডাইমেনশন রয়েছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং তার ভলিউম রয়েছে, সেইগুলোকে তাদের সাহায্যে আমরা এই আহ, সমস্ত বিষয়গুলো দেখাবো। ওকে, ঠিক আছে, চলো লেখো গোলকের তিনটি মাত্রা: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা।
উচ্চতা বদলে তুমি গভীরতাও লিখতে পারো, তার ভলিউম লিখতে পারো, ইটিসি। ত্রিমাত্রিক চিত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকে। গোলক চিত্র হলো একটি 3 ডাইমেনশন বা ত্রিমাত্রিক চিত্র। কি দেখানো হয়? স্পেশালি লেখো, পৌর জনসংখ্যার বন্টন দেখানোর জন্য এই স্পিয়ার ডায়াগ্রাম বা গোলক চিত্র ইউজ করা হয়। প্র্যাকটিক্যাল করার সময় মনে আছে তোমরা স্পিয়ারের ভলিউম বের করতে হয়েছিল, তাই না? কত কত ডাটা ইউজ করে স্পিয়ারের ভলিউম বের করতে হয়েছিল, তাই না? গোলকের আয়তন বের করো। এই মানে এই ধরো কোনো শহরের, ধরো আমাদের কলকাতা, কলকাতা শহরের পপুলেশন বেশি, তার মানে আমাদের কলকাতা শহরের যে স্পিয়ারের রেডিয়াস বেশি হবে না কম হবে? ধরো আসানসোল, আসানসোল বা ধরো দুর্গাপুর, বা ধরো তোমরা কেউ আছো মালদাতে আছো, বা কেউ হচ্ছে মুর্শিদাবাদে আছো, বা কেউ নদিয়াতে আছো। নদিয়া শহরের যে পপুলেশন আর কলকাতা শহর বা আসানসোল শহরের পপুলেশন কি আছে? বেশি হবে। তাহলে কার ডাইমেনশন, অর্থাৎ কার হচ্ছে রেডিয়াস বেশি হবে বলো তো? কার রেডিয়াস বেশি হবে? মানে কোন শহরের রেডিয়াস বেশি? আমি অপশন দিচ্ছি, কলকাতার রেডিয়াস বেশি হবে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, গোলকের আয়তন বের করার সময় একটা সূত্র ইউজ করা হয়েছিল, তাই না? বলতো গোলকের আয়তন কি? এখন যদি এখন সবাই কম্পিটিটিভ পড়াশোনা করো, করো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় মানে পড়ো আর কি। এখন তো আর বলতো রেডিয়াস আর এই যে ভলিউম, মানে কি বেশ বললাম, স্পিয়ার, স্পিয়ারের ভলিউম বের করার সূত্র কি? বলো বলো। 4/3 পাই আর কিউব। কি অবস্থা! 4/3 পাই আর কিউব। যাই হোক, এগুলো আর লাগবে না, ঠিক আছে? এগুলো লাগবে না। যদি আবার প্রশ্ন করে দেয়, বলে ভাই তুমি, আমি একটা শহরের নাম বলে দিচ্ছি, সেই শহরের রেডিয়াস থ্রি, রেডিয়াস 3, তাহলে বলো তো এই শহরের আয়তন কত হবে? এরকম যদি বলে দেয়, তাহলে আমরা ওই 4/3 পাই আর কিউব দিয়ে আমরা বসিয়ে বের করবো, যদি এরকম পরীক্ষায় প্রশ্ন আসে না, ঠিক আছে? যাই হোক, 4/3 পাই আর কিউব, আর এর মানটা জাস্ট বসিয়ে দিয়ে সেটাকে কিউব করে দিয়ে আর কাটাকাটি করা থাকবে, আর এমন ভাবে ডাটা থাকবে যাতে হচ্ছে কাটাকুটি হয়। মানে 22, মানে পায়ের মান কি বলতো? পায়ের মান কত? 22/7। তো এমন ভাবে থাকবে আর কি যাতে কাটাকুটি হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি বের করা যাবে। জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমরা সূত্রটা লিখে রাখতে পারো, ভবিষ্যতে হয়তো কাজে লাগতে পারে, নাও লাগতে পারে, ঠিক আছে? জাস্ট চলো, এরপরে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে ক্লাইমোগ্রাফ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্ট থেকে একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? ধরে রাখো আজকে ক্লাস করলে এর মধ্যে আজকে একটা প্রশ্ন এসেই গেছে, মানে এসে যাবে 100%। এখান থেকে একটা প্রশ্ন আসবে ক্লাইমোগ্রাফ থেকে। ওকে, চলো। স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখতে পাচ্ছ? হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা কোথায় আমার? আমি কই? এই তো। এখন হচ্ছে, দেখো আছে, এবার হচ্ছে না, এই দেখো তো, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে? হচ্ছে তো। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কিছু? হ্যালো? ওকে ওকে, ঠিক আছে। চলো, হেডিং করো ক্লাইমোগ্রাফ। করেছো? দেখো ক্লাইমোগ্রাফটা কি? ক্লাইমোগ্রাফ হচ্ছে একটা সে প্র্যাকটিক্যাল করার সময় মনে আছে উইন্ডোজ করে হয়েছিল না? উইন্ডোজ, উইন্ডোজ একটা টাইপ অফ ক্লাইমোগ্রাফ। ওকে, একটা ক্লাইমোগ্রাফ, ওকে, একটা মানে উইন্ডোজ একটা টাইপ অফ ক্লাইমোগ্রাফ। অর্থাৎ ক্লাইমোগ্রাফ কোনগুলো? যে যে সমস্ত ডায়াগ্রামের কি হয় 12টা দিক থাকে, মানে আমরা অ্যাকচুয়ালি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, হ্যাঁ এরকম থাকে তো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানে এরকম। তো এখানে কি হয়, ক্লাইমোগ্রাফের স্পেশালি এটা দ্বাদশ ভুজ টাইপের। ওকে, 6টা এর বাহু থাকে। অর্থাৎ এই ক্লাইমোগ্রাফের সাহায্যে আমরা কি হয়, স্পেশালি জলবায়ুর বিভিন্ন ধরনের চিত্র আমরা উপস্থাপন করে থাকি ক্লাইমোগ্রাফ।
ক্লাইমো ওকে, তাহলে এক কথায় ক্লাইমোগ্রাফ যদি কাকে বলে তুমি কি বলবে? ক্লাইমোগ্রাফ হলো একটা দ্বাদশভুজ চিত্র, ওকে, যেখানে জলবায়ুর উপাদানগুলোকে চার্টের সাহায্যে উপস্থাপন করা হয়। স্পেশালি জলবায়ু দুটো উপাদান, একটা হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে বৃষ্টিপাত, ওকে। এই দুটো বিষয়টাকে যখন আমরা এই ডায়াগ্রামের সাহায্যে আমরা উপস্থাপন করি, ওকে। তো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা একটা ক্লাইমোগ্রাফের চিত্র আর কি, ঠিক আছে। এই চিত্রটা ক্লাইমোগ্রাফ টেলর আবিষ্কার করেন আর কি। যাই হোক, একটু লিখে নাও ক্লাইমোগ্রাফটা কি, একটু লিখে নাও, লেখো জলবায়ু দুটি উপাদান উষ্ণতা এবং আর্দ্রতা সাহায্যে ক্লাইমোগ্রাফ আঁকা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখো এবারে এই ছবিটার দিকে দেখো, ছবিটাতে কি বলা হয়েছে দেখো, ওয়েট বাল্ব টেম্পারেচার, অর্থাৎ এই ক্লাইমোগ্রাফের মধ্যে, এই চিত্রের মধ্যে ভার্টিক্যালি যে এক্সিস রয়েছে, ভার্টিক্যালি এক্সিসে কি দেখানো হয়েছে? টেম্পারেচারকে দেখানো হয়েছে। অ্যান্ড হরাইজন্টাল যে এক্সিসটা রয়েছে, এই হরাইজন্টাল এক্সিসে দেখানো হয়েছে কি বৃষ্টিপাত অর্থাৎ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা বা বৃষ্টিপাতের বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে অনুভূমিক রোধ মানে অনুভূমিক ভাবে। আর উলম্ব ভাবে অর্থাৎ ভার্টিক্যালি যেটাকে উপস্থাপন করে সেটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, উষ্ণতা, আর নিচে কি আর্দ্রতা, অর্থাৎ 0 থেকে দেখো এইদিকে যত বাড়ছে সেখানে কি হচ্ছে আর্দ্রতা বেশি, আর এখানে 15 থেকে আছে দেখো 15 14 মাইনাস এখানে আছে, এখানে 0 রয়েছে, এবং উপরের দিকে প্লাস 30 50 35 পর্যন্ত রয়েছে টেম্পারেচার, উপরের দিকে টেম্পারেচার। তো এই ক্লাইমোগ্রাফ প্রথম আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, কে? টেলর। লেখো 1941 সালে জি টেলর 1941 সালে জি টেলর ক্লাইমেট অ্যান্ড ম্যান গ্রন্থে, ক্লাইমেট অ্যান্ড ম্যান গ্রন্থে শুষ্ক কুণ্ড ও আর্দ্র কুণ্ড থার্মোমিটারে, শুষ্ক কুণ্ড ও আর্দ্র কুণ্ড থার্মোমিটারে পাঠ গ্রহণ করে ক্লাইমোগ্রাফ তৈরি করে। ক্লাইমোগ্রাফ তৈরি করে, হ্যাঁ লেখো 1941 সালে জি টেলর ক্লাইমেট অ্যান্ড ম্যান গ্রন্থে শুষ্ক কুণ্ড ও আর্দ্র কুণ্ড, শুষ্ক কুণ্ড ও আর্দ্র কুণ্ড থার্মোমিটারে উষ্ণতার পাঠ গ্রহণ করে ক্লাইমোগ্রাফ তৈরি করে। ওকে, এর প্রধান উদ্দেশ্য কি? এই ক্লাইমোগ্রাফ তৈরি করার পেছনে মেন উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি ক্লাইমেটের উপর কিভাবে মানুষের মানে অ্যাক্টিভিটি ডিপেন্ড করে সেগুলোকে দেখানোর জন্য এই ক্লাইমোগ্রাফকে উপস্থাপন করেছে। অর্থাৎ মানুষের যে অ্যাক্টিভিটি, সেই বিভিন্ন অঞ্চলে মানুষের অ্যাক্টিভিটি বিভিন্ন, অর্থাৎ মানুষের কার্যকলাপের উপর ক্লাইমোগ্রাফ মানে অর্থাৎ ওই তোমার এগো ওই কি বেশ, হ্যাঁ ক্লাইমোগ্রাফ মানে টেম্পারেচার বা হচ্ছে জলবায়ু কিরকম ভাবে প্রভাব বিস্তার করে সেটা বোঝানোর জন্য বা সেটা দেখানোর জন্য তিনি ক্লাইমোগ্রাফ তৈরি করেন, ওকে। তো মেন উদ্দেশ্য কি দেখো, মানুষের কার্যকলাপের উপর জলবায়ু প্রভাব বিশ্লেষণের জন্য তিনি ক্লাইমোগ্রাফ তৈরি করেন। ওকে, আচ্ছা এবার দেখো ক্লাইমোগ্রাফের অনুভূমিক কক্ষে কি বললাম, লিখে নাও, এটাও লিখে নাও, ক্লাইমোগ্রাফের অনুভূমিক কক্ষে
কি থাকে? এক্ষুনি বললাম, বলো। হ্যাঁ, আপেক্ষিক আর্দ্রতা লিখো, আপেক্ষিক আর্দ্রতা। বুঝলে? আচ্ছা, তারপর লেখো উলম্ব অক্ষে, লিখে নাও, তাপমাত্রা উপস্থাপন করা হয়। উলম্ব অক্ষে তাপমাত্রা উপস্থাপন করা হয়। ওকে। আচ্ছা, এবার দেখো এই পার্টটা দেখো। অ্যাকচুয়ালি এই ক্লাইমোগ্রাফে চারটে দিককে উপস্থাপন করা হয়েছে, একটা উত্তর পূর্ব, ঠিক আছে? এই যে চার্ট দেখতে পাচ্ছ না, এই চার্টের মধ্যে চারটে দিক উপস্থাপন করা হয়েছে। একটা হচ্ছে কি উত্তর পূর্ব দিক, আর একটা কি উত্তর পশ্চিম দিক, আর একটা কি দক্ষিণ পশ্চিম দিক, আর একটা দক্ষিণ পূর্ব দিক। ওকে। তো এই চারটে দিকে চার ধরনের বৈশিষ্ট্যকে উপস্থাপন করেছে। অ্যাকচুয়ালি উপরের দিকে কি টেম্পারেচার বাড়ছে, আর নিচে থেকে ওই ডান দিকে যত যাচ্ছি আমাদের কি আছে, আর্দ্রতা বাড়ছে। তো উত্তর পূর্ব দিক, এই উত্তর পূর্ব দিককে কি হিসাবে উপস্থাপন করছে, মুগি, MUGGY। ওকে। তো এটা একটু লিখে নাও, উত্তর পূর্ব মুগি পয়েন্ট করো, করে লেখো, বা উত্তর পূর্ব দিক পয়েন্ট করো, করে লেখো মুগি। এই জিনিসটা কি? আমার উচ্চারণটা হয়তো ঠিকঠাক নাও হতে পারে, তোমরা ভুল হলে তোমরা কারেকশন করে দেবে। MUGGY। ওকে। মুগি, অর্থাৎ এই মুগির কে কি নির্দেশ করছে, একসাথে দেখতে পাচ্ছ টেম্পারেচার বেশি আর এইদিকে বৃষ্টিপাত বেশি। তার মানে কি, অর্থাৎ এই উত্তর পূর্ব মুগিটাকে দেখানো হচ্ছে কি হিসাবে, এই অঞ্চলে প্রচন্ড মানুষ মানে গরমে থাকে, প্রচন্ড আর্দ্রতায় অর্থাৎ ভ্যাপসা মানে ওয়েদার থাকে এই অঞ্চলে, অর্থাৎ মুগি অঞ্চলের টেম্পারেচারও বেশি, আবার বৃষ্টিপাত আর্দ্রতাও বেশি। তার মানে কি, এটা স্পেশালি নিরক্ষীয় অঞ্চলকে নির্দেশ করছে, অর্থাৎ এই মুগিটার ওয়েদার কেমন হবে, এই অঞ্চলের আর্দ্রতা খুব বেশি, আবার টেম্পারেচারও বেশি, অর্থাৎ লিখে নাও এই অঞ্চলের আর্দ্রতা বেশি আবার উষ্ণতাও বেশি। ভ্যাপসা গরম ওয়েদারকে নির্দেশ করছে। এই যেমন এখন এই টেম্পারেচার, এখন আমাদের এখানে এখন প্রচন্ড গরম, আবার বৃষ্টি হচ্ছে, মানে যদিও আমাদের এই 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 অঞ্চলটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, এর থেকে আরো বেশি এক্সট্রিম লেভেলের টেম্পারেচার এখানে থাকে, মানে এখানকার যে ক্লাইমেট, এখানকার যে বৈশিষ্ট্য সেটা হবে মুগি। ওকে। নাম্বার 2 লেখো, এই যেটা স্কর্চিং। ওকে। উত্তর পশ্চিম স্কর্চিং পয়েন্ট করো, স্কর্চিং। স্কর্চিং এর অবস্থানটা কোথায় ক্লাইমোগ্রাফে, লেখো উত্তর এবং পশ্চিমে অবস্থান করছে। এই স্কর্চিং মানে বুঝতে পারছো, দেখো এখানে টেম্পারেচার, এই অংশে টেম্পারেচার উত্তর দিকে কত 30-35 ডিগ্রি টেম্পারেচার। তো টেম্পারেচার প্রচন্ড বেশি, কিন্তু এখানে বৃষ্টিপাত খুবই কম, দেখো বৃষ্টিপাত খুবই কম। তার মানে এখানে ওয়েদারটা কেমন হবে ধারণা করতে পারছো আশা করি। তো এই স্কর্চিং দ্বারা কি নির্দেশ করছে, স্কর্চিং দ্বারা অর্থাৎ প্রচন্ড দাবাদহ কন্ডিশন, দাবাদহ হচ্ছে অবস্থা, এই অবস্থাকে স্কর্চিং দ্বারা আইডেন্টিফাই করা হচ্ছে। স্পেশালি আমাদের ধরো এই যে গরমকালে, একটা আমি মাইক্রো লেভেলের একটা এক্সাম্পল দিচ্ছি। স্পেশালি আমাদের ধরো এই যে এখন এখানে কারোর বাড়ি আছে, তোমার ধরো বাঁকুড়া, বর্ধমান বাড়ি আছে কারোর এখানে, বাঁকুড়া বর্ধমানে কারো বাড়ি আছে, বীরভূম কেউ আছে এখানে? হ্যালো, ক্লাসে কেউ আছো তো নাকি? বুঝতে পারছি না তো।
পুরুলিয়াতে আছো? পুরুলিয়াতে ঠিক আছে, পুরুলিয়াতে অতটা টেম্পারেচার বেশি। হ্যাঁ, বীরভূমে, তাই তো? পশ্চিম না পূর্ব, না পূর্ব না পশ্চিম? সরি সরি, আমি পূর্ব, রে, আমি বর্ধমানে চলে যাচ্ছি। ঠিক আছে, বর্ধমান, বীরভূমে আছো, ঠিক আছে ঠিক আছে, সরি, আমি বর্ধমান হলাম। ঠিক আছে, টেম্পারেচার কেমন ওখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বুঝলাম। যাই হোক, ওখানে প্রচন্ড টেম্পারেচার, মানে স্পেশালি বর্ধমানে, হ্যাঁ, আসানসোলে বিশেষ করে প্রচন্ড টেম্পারেচার হয় ওখানে। হ্যাঁ, মানে দাবাদহ অবস্থা ওখানে, মানুষরা গরমকালে বিশাল কষ্টে থাকে, যদি ওখানে সব এসি ফেসি থাকে সেখানে অসুবিধা হয় না। হ্যাঁ, তো ওই অঞ্চলে প্রচন্ড যে টেম্পারেচার, ওইটাই হচ্ছে কি স্কর্চিং। ওকে, এমনি একটা আমাদের পশ্চিমবঙ্গের রেসপেক্টে একটা এক্সাম্পল দিলাম, তার মানে এটা নয় যে এরকম লেখন লিখে নাওনি যেন আমাদের পশ্চিমবঙ্গের এটা স্যার বলে দিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই অঞ্চলের আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে প্রচন্ড দাবাদহ টেম্পারেচার, এখানে বৃষ্টিপাত কম হয়। ওকে, নেক্সট 3 নম্বর লেখো কিন। কিনের অবস্থান লেখো দক্ষিণ পশ্চিম। কিন মানে বুঝতে পারছো, এখানে টেম্পারেচার খুবই কম, দেখো মাইনাস টেম্পারেচার, আর বৃষ্টিপাতও কম। তার মানে এখানে কন্ডিশনটা কেমন হবে, ওয়েদার কেমন হবে, খুবই ঠান্ডা ওয়েদার, তাই না? তাহলে লিখে নাও প্রচন্ড ঠান্ডা ওয়েদার, কনকনে ঠান্ডা ওয়েদার। আর নাম্বার 4 লেখো র, RAW, র। অবস্থান কোথায়? দক্ষিণ পূর্ব। অবস্থান দক্ষিণ পূর্ব। অবস্থান দক্ষিণ পূর্ব। দক্ষিণ পূর্বের অবস্থান কেমন? শুষ্ক এবং এখানে কেমন হবে দেখো, এখানে বৃষ্টিপাত কম হচ্ছে, না বৃষ্টিপাত সব থেকে বেশি হচ্ছে, সরি, বৃষ্টিপাত বেশি হচ্ছে, কিন্তু এখানে টেম্পারেচার কম। হ্যাঁ কি না? তার মানে কেমন হবে ওয়েদার? আর্দ্র, মানে হ্যাঁ, শীতল এবং আর্দ্র। লেখো শীতল এবং আর্দ্র। আর্দ্র কেন? দেখো টেম্পারেচার, এই বৃষ্টিপাত 70 থেকে 80, 100-র মধ্যে বৃষ্টিপাত, 100 সেমি বৃষ্টিপাত হচ্ছে, আর টেম্পারেচার 0-র দিকে আছে, সেই কারণে কি হবে, এখানে টেম্পারেচারটা কম কিন্তু বৃষ্টিপাত বেশি, সেই কারণে লেখো আর্দ্র শীতল আবহাওয়া নির্দেশ করছে। ওকে, তো এই ছকের মধ্যে থেকে একটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে, আসে আর কি, এরকম বলছি না 100%, তবে বেশিরভাগ ক্ষেত্রে আসে। ওকে, তো এই হলো ক্লাইমোগ্রাফ সম্পর্কে ডিটেলস ইনফরমেশন। ঠিক আছে, আজকের এই পর্যন্ত প্র্যাকটিক্যালের ক্লাসটা নিলাম। ঠিক আছে, বাকি অন্য দিন হবে। ওকে, এবার বলো কিছু প্রশ্ন কারো থাকলে বলো। কারো কিছু বলা আছে মক টেস্ট নিয়ে? না, ক্লাসটা আজকে থেকে শুরু হচ্ছে, পেড ব্যাচ আজ থেকে শুরু হবে, আজ থেকে শুরু হবে না, এবার আজকে দিলাম ক্লাসটা, অ্যাকচুয়ালি আজ থেকে শুরু হবে। এবার আমি গ্রুপে বলে দেবো, ঠিক আছে, কবে কবে ক্লাস নেব, গ্রুপে বলে দেবো। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি ক্লাস তো অনেক দিন থেকে নেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় না পেলে আর কি করে ক্লাস নেবো বলো তো। তো যাই হোক, বের করেছি, দেখা যাক কতটা কি নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটুগ্রাম থেকে। হুম হুম হুম, স্কেল হয়নি আজকে, কাটোগ্রাম প্র্যাকটিস। হ্যাঁ, রেকর্ড হবে, রেকর্ড হবে। একজন আজকে মক টেস্টে প্রশ্ন দিয়েছে, তাই। হ্যাঁ, ও আচ্ছা, মৌমিতা বলছো? আচ্ছা, আমি পেলে তোমাকে আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, কেউ যদি লেখে আমি মানে তাদের কাছ থেকে আমি চেয়ে নেবো। আমি ঠিক আছে, কেউ যদি লিখে থাকো আমাকে নোটস গ্রুপে, আমাকে আমার সরি গ্রুপে না, আমাকে দেবে তো, কেউ যদি লিখে থাকো। রিয়া লিখেছো নোটসটা? তাহিদ লিখেছো? আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই লিখেছে। আমাকে একটু পিডিএফটা পাঠিয়ে দেবে। আচ্ছা, যাই হোক, না আজকে তাহিদ পরীক্ষা দিয়েছো?
আচ্ছা, কোনো প্রশ্ন ভুল ছিল? হ্যাঁ, প্রশ্ন আশা করি ভুল হয়নি। তবে একজন আমাকে দেখো একটা প্রশ্ন পাঠিয়েছে যে স্যার এটা একটু দিন। এটা বলছে, আমি একটা প্রশ্নটা উনি পাঠিয়েছে এবং কি লিখে দেখো, আন্টার্কটিকার ভূগর্ভে খনিজ সম্পদ কি ধরনের সম্পদ। আচ্ছা, এবার উনি কি লিখেছে একটু পড়ে দেখাই তোমাকে। কি ধরনের সম্পদ বলছেন? নিরপেক্ষ উপাদান সম্পদ নয়। সম্পদ আর নিরপেক্ষ উপাদান আলাদা। উত্তর আন্টার্কটিক, সরি, উত্তর আন্তর্জাতিক সম্পদ হবে। বাবা, বলেই দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, যা, শোনো, তোমরা কি দেখতে পাচ্ছ? উনি মানে আমাকে পাঠাচ্ছে, বলছে উত্তর আন্তর্জাতিক সম্পদ হবে। কারণ আন্টার্কটিকাতে যদি কিছু সম্পদ পাওয়া যায়, সেটা আন্তর্জাতিক সম্পদ। মানে উনি আমাকে ব্যাখ্যা দিয়ে শোনাচ্ছে। এবার তুমি বলো, এবার আমি ওনাকে কি বলবো বলো? উনি ওটা ভুল করেছে। ওনার জানা দরকার, বা যে স্যার এটা হবে, উনি আমাকে, উনি এক্সপ্লেন দিয়ে বুঝিয়ে দিচ্ছে, ভুলটাকে আমাকে বুঝিয়ে দিচ্ছে। তাই এবার বলো কি করবো বলো? তাই বলো, এবার তুমি কি বলবে? হ্যাঁ, 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 ব্যাচ মানে আন্তর্জাতিক সম্পদ কোনটা? ওজোন স্তর আন্তর্জাতিক, বা আন্টার্কটিকা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। কিন্তু আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ সম্পদ এটা নিরপেক্ষ উপাদান। কারণ এই সম্পদ এখনো পর্যন্ত মানুষ ইউজ করতে পারেনি, বা এখান থেকে উত্তোলন করতে পারেনি। অর্থাৎ যে নিরপেক্ষ উপাদান কোনগুলো, যেগুলো মানুষ এখনো পর্যন্ত তাদের কারিগরি দক্ষতা, বুদ্ধি, টেকনোলজির সাহায্যে এখনো মানুষের অভাব মোচন করছে না, বা সম্পদ সেটা মানুষের চাহিদা মেটাতে পারছে না, সেগুলো নিরপেক্ষ উপাদান। তো আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ তেল হতে পারে, সোনা হতে পারে, হিরে হতে পারে, প্ল্যাটিনাম হতে পারে, অনেক মূল্যবান খনিজ সম্পদ আছে। সেটা কিন্তু সম্পদ নয়, সেটা নিরপেক্ষ সম্পদ। আর উনি আমাকে বলছে ওটা আন্তর্জাতিক সম্পদ। ভাবো এবার কি হবে। ঠিক আছে, এ হচ্ছে মানে বিষয়। নানা ধরনের সমস্যা বা মক টেস্ট দেওয়ার পরে মানে ঠিক আছে, প্রশ্ন সময় অনেকের মানে ইয়ে হতে পারে, মানে নাও জানা থাকতে পারে, কিন্তু তাই না? হ্যাঁ কি না বলো? আমারও সবকিছু জানা নেই। যাই হোক, বাকি তোমাদের মতামত বলো। কালকের গতকালের প্রশ্নে অনেকে কোনো প্রশ্ন অভিযোগ আছে বলো। অভিযোগ থাকলে ওই লাইভে বলো, আমি ইয়ে করে নেবো, ঠিক আছে? আর বোঝানোর সময় নেই, কারণ আমার এই 10:30 বেজে গেছে। ঠিক আছে, সেপ্টোলাইট সম্পর্কে গ্রুপে আমার পোল টোল দিলাম। আবার সেপ্টোলাইট কি বোঝাবে এখানে? আর এখন বোঝাবো না কিছু, ঠিক আছে? আর